নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কাকাবাবুর অ্যাডভেঞ্চার গল্প অবলম্বনে বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প মহাকালের লিখন। গল্পটি নেওয়া হয়েছে কাকাবাবু সমগ্রর ৩য় খণ্ড থেকে। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ৭ই সেপ্টেম্বর ১৯৩৪ সালে। তিনি ছিলেন বিংশ শতকের শেষ ভাগে সক্রিয় একজন বাঙালি সাহিত্যিক। ২০১২ খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী ৪ দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ১৯৫৮ খ্রিস্টাব্দে ওনার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ খ্রিস্টাব্দের প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। ওনার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কি এই রকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী, হঠাৎ নীরার জন্য, রাতে রন্ধেভু, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। আজকে যে গল্পটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি কাকাবাবুর সমগ্র ৩য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। তবে শুরু হচ্ছে আজকের গল্প মহাকালের লিখন। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কাকাবাবু হঠাৎ বলে উঠলেন, এগুলো কিসের ডিম? সন্তু বেশ অবাক হয়েছিল। ডাক বাংলোর কুক তাদের দুজনের জন্য একটা প্লেটে 4টে ডিম সেদ্ধ দিয়ে গেছে। ওরকম ডিম সন্তু কখনো আগে দেখেনি। মুরগির ডিমের চেয়েও একটু ছোট, পুরোপুরি গোল, ঠিক পিং পং বলের মতন। প্লেটে সাজানো যেন অবিকল 4টি বল। এখনই ওগুলো নিয়ে টেবিল টেনিস খেলা যায়। বিমান আগেই ব্রেকফাস্ট খেয়ে এসেছে। সে শুধু 1 কাপ চা নিয়ে বসেছে খানিকটা দূরে। বিমান হাসতে হাসতে বলল, কাকাবাবু, আপনি চিনতে পারলেন না? বাংলোর কুকটি বাঙালি। সে একটু কাচুমাচু হয়ে বলল, স্যার, এখানে হাঁসের ডিম তো পাওয়াই যায় না, চালান আসে, তাও মাঝে মাঝে কম পড়ে যায়, কিন্তু কচ্ছপের ডিম পাওয়া যায় যথেষ্ট। কাকাবাবু বললেন। বিমান বলল, খেতে কিন্তু খারাপ নয়, আপনারা খেয়ে দেখুন, আমি বলছি ভালো লাগবে। কাকাবাবু বললেন, তুমি আমাকে কচ্ছপের ডিম চেনাচ্ছ? এক সময় কত কচ্ছপের ডিম খেয়েছি, কচ্ছপের মাংস খেয়েছি। একটা কচ্ছপ মারলে তার পেটের মধ্যে 14-15টা ডিম পাওয়া যেত। এগুলো সরিয়ে নিয়ে যাও, আমরা খাবো না। বিমান বলল, এক সময় খেতেন, এখন খাবেন না কেন? কাকাবাবু বললেন, সন্তুও খাবে না। তোমরা জানো না কচ্ছপ মারা নিষেধ? সারা পৃথিবীতেই কচ্ছপের সংখ্যা খুব কমে যাচ্ছে। আর কিছুদিন পর কচ্ছপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। শুধু শুধু এইভাবে কচ্ছপের ডিম নষ্ট করার কোনো মানে হয়? বিমান বলল, তা অবশ্য ঠিক, কিন্তু এগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এগুলো খেয়ে নিন, এগুলো থেকে তোমার বাচ্চা বেরোবে না। কাকাবাবু বললেন, তবুও খাওয়া উচিত নয়। তুমি যদি ভাবো এই ডিমগুলো তো আমি নিয়েও আসিনি, আমি সেদ্ধও করিনি, সুতরাং আমার খেতে দোষ কি? তাহলে অন্য লোক আরো বেশি করে ডিম ধরবে, বাজারে এনে বিক্রি করবে। সেই জন্য একদম খাওয়া বন্ধ করে দিতে হবে। ডিম নিয়ে যাও, আমরা শুধু টোস্ট
আর চা খাবো। বাংলোর কুকটি বললেন, আপনি বললেন স্যার কচ্ছপ কমে যাচ্ছে, এদিকে কিন্তু অনেক কচ্ছপ পাওয়া যায়। ওরা সমুদ্রে থাকে, কিন্তু ডিম পাড়বার সময় উপরে উঠে আসে, মাটিতে সামান্য একটু গর্ত খুঁড়ে ডিম পাড়ে, তারপর আবার মাটি চাপা দিয়ে চলে যায়। লোকেরা সেই মাটি খোঁড়া দেখলেই চিনতে পারে। কাকাবাবু বললেন, লোকেরা অমনি ওই ডিমগুলো চুরি করে আনে, তাই তো? এখন যতই কচ্ছপ থাক, এইভাবে ডিম নষ্ট হলে একদিন কচ্ছপের বংশ ধ্বংস হয়ে যাবে না? পৃথিবীর কত প্রাণী এইভাবে শেষ হয়ে যাচ্ছে। বিমান বলল, কচ্ছপ মারাও যে খুব সোজা, একবার ধরে উল্টে দিতে পারলেই হলো। ওরা নিজে থেকে সোজা হতে পারে না। কাকাবাবু বললেন, নিরীহ প্রাণী বলেই এক সময় সাহেবরা হাজার হাজার কচ্ছপ মেরে ফেলেছে। ভারত মহাসাগরে এমন অনেক দ্বীপ ছিল, সেখানে লক্ষ লক্ষ কচ্ছপের বাসা ছিল। এক একটি দ্বীপে যখন সাহেবদের জাহাজ নেমেছে, তখন খেলার ছলে তারা যত ইচ্ছে কচ্ছপ মেরেছে। বিমান বলল, সাহেবরা তো সর্বভূম, কচ্ছপের মাংস নিশ্চয়ই ওরা খায়। কাকাবাবু বললেন, হ্যাঁ, টার্টল স্যুপ তো অনেকেরই প্রিয়, কিন্তু শুধু খাবার জন্য নয়, বললাম না, খেলার জন্যও মেরেছে। একদিনে কি হাজার হাজার কচ্ছপ খাওয়া যায়? মজা করার জন্য জাহাজের খালাসিরা কচ্ছপগুলোকে ধরে ধরে উল্টে দিত। কে কটা পারে তার প্রতিযোগিতা হতো। তারপর ওরা জাহাজ নিয়ে চলে যেত। দিনের পর দিন হাজার হাজার কচ্ছপ অসহায়ভাবে চিত হয়ে পড়ে থাকত। দৃশ্যটা ভাবত। তারপর তারা আস্তে আস্তে শুকিয়ে মরে যেত। সন্তু বলল, বিমান বলল, চলুন কাকাবাবু, এবার আমাদের বেরোতে হবে। কাকাবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন। ডাইনিং রুম ছেড়ে সবাই চলে এলো বাইরে। একটা ঝকঝকে নতুন জিপসি গাড়ি অপেক্ষা করছে ওদের জন্য। উর্দিপরা ড্রাইভার দরজা খুলে দিল। কাকাবাবু জোরে একবার শ্বাস টেনে বললেন, এখানকার বাতাস কি পরিষ্কার, চমৎকার টাটকা গন্ধ। এইটুকু রাস্তা আর গাড়িতে গিয়ে কি করব? চলো, হেঁটেই যাই। বিমান বলল, হাঁটতে অসুবিধা হবে না আপনার? কাকাবাবু হেসে বললেন, না, এই স্ক্র্যাচ নিয়েই আমি মাইলের পর মাইল হাঁটতে পারি। চলো চলো। রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে সমুদ্রের দিকে। একেবারে লেখার কালির মতন ঘন নীল জল, রয়্যাল ব্লু। খুব কাছেই একটা দ্বীপ, সবুজ গাছপালায় এমন ভর্তি যে এখান থেকে মনে হলো 1 ইঞ্চিও জায়গা খালি নেই। এমন নিবিড় জঙ্গল সন্তু আর কোথাও দেখেনি। সন্তু এই দ্বিতীয়বার এসেছে আন্দামানে। পোর্ট ব্লেয়ার শহরটা তার বেশ চেনা লাগছে, মনটা বেশ খুশি খুশি লাগছে তার। এখানকার সমুদ্র অন্যরকম, দীঘা কিংবা পুরীর সঙ্গে কোনো মিল নেই। তীরের কাছে জল একটুও ঘোলা নয়, একেবারে স্বচ্ছ। একটুক্ষণ তাকিয়ে থাকলেই মাছের ঝাঁক দেখা যায়। মোটর লঞ্চটাও রেডি হয়ে আছে। ওপরে ডেকের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এর মালিক রূপেন মিত্র। কাকাবাবুদের দেখে দুহাত জুড়ে নমস্কার করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, আমরা ঠিক 9টার সময় স্টার্ট করব। লঞ্চটা মাঝারি আকারের, নিচে 4খানা কেবিন, অনায়াসে 8 জন লোক শুতে পারে। রান্না বান্নার ব্যবস্থাও আছে।
একসঙ্গে বেশ কয়েকদিন সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো যায়। রূপেনবাবুদের ঝিনুক আর মাদার অফ পার্লের ব্যবসা। আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি সমুদ্রে ঝিনুকের অন্ত নেই। কত রকম ঝিনুক, মাঝে মাঝে শঙ্খ উঠে আসে। মাদার অফ পার্ল দিয়ে মেয়েদের গয়না লকেট হয়। এবার অবশ্য এই লঞ্চে ঝিনুক তুলতে যাওয়া হচ্ছে না। বিমান একজন বিমান চালক, তার নামের সঙ্গে কাজের খুব মিল। সে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট। মাঝে মাঝে তাকে আন্দামানে আসতে হয়। রূপেন মিত্রদের সঙ্গে তার খুব ভাব। বিমানই কাকাবাবুদের এখানে বেড়াতে আসার ব্যবস্থা করে দিয়েছে। ওপরের ডেকে কয়েকটা চেয়ার পাতা আছে, সবাই বসলো সেখানে। লঞ্চটা বন্দর ছেড়ে ছুটে চলল গভীর সমুদ্রে। পাশ দিয়ে মাঝে মাঝেই অন্য লঞ্চ যাচ্ছে, সেগুলোতে যাত্রী ভর্তি। এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে লঞ্চ ছাড়া উপায় নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমরা কোন দিকে যাব? রূপেন বাবু বললেন, আমরা যাব রঙ্গত আইল্যান্ডের দিকে। পথে অবশ্য আরো অনেক দ্বীপ পড়বে। বিমান বলল, এখানে কত যে দ্বীপ, অনেক দ্বীপের কোনো নামই নেই। কাকাবাবু, আপনি তো জানেন, আপনি এদিকটা ভালো করে ঘুরেছেন। কাকাবাবু দুদিকে মাথা নাড়লেন। বিমান আবার বলল, জানেন রূপেন বাবু, একবার কাকাবাবু আর সন্তু একেবারে হিংস্র জারোয়াদের মধ্যে গিয়ে পড়েছিলেন। রূপেন বাবু বললেন, তাই নাকি? যে দ্বীপটায় জারোয়া উপজাতি থাকে, আমরা তো সেটা এড়িয়ে চলি, কাছেই যাই না। আপনি গেলেন কি করে? ওরা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেনি? কাকাবাবু মৃদু হেসে বললেন, লম্বা গল্প, এখন সে কথা থাক। আচ্ছা রূপেন বাবু, আপনি কি নিজের চোখে মারমেড দেখেছেন? রূপেন বাবু বললেন, না, আমি দেখিনি। আমি লঞ্চে করে এখানকার সমুদ্রে অনেক ঘুরেছি, বড় বড় তিমি দেখেছি। আঙুরের ঝাঁক তো যখন তখন দেখতে পাওয়া যায়। ফ্লাইং ফিশ দেখেছি, ডলফিনও দেখেছি, কিন্তু মারমেড জাতীয় কিছু কখনো আমার চোখে পড়েনি। কাকাবাবু মুখ ফিরিয়ে বললেন, বিমান যে বললো আপনি দেখেছেন, দেখাবার প্রতিশ্রুতি দিয়েই তো বিমান আমাদের এখানে টেনে আনলো। বিমান বলল, রূপেনবাবু নিজের চোখে দেখেছেন সে কথা আমি বলিনি। আমি বলেছি যে রূপেনবাবুর লোকজনেরা দেখেছে। রূপেন বাবু বললেন, হ্যাঁ, আমার লঞ্চে দুজন খালাসি নাকি দেখেছে। মাসখানেক ধরে এখানে একটা গুজব রটেছে যে এখানে মারমেড বা জলকন্যাকে নাকি মাঝে মাঝে দেখা যাচ্ছে। কোন নির্জন দ্বীপের ধারে বাল্যপোষ সে বসে থাকে। মানুষের সামান্য সারা শব্দ পেলেই চোখের নিমেষে জলে ঝাঁপ দেয়, তারপর গভীর সমুদ্রে মিলিয়ে যায়। রঙ্গ তার মায়াবন্দরের বেশ কয়েকজন লোকই নাকি দেখতে পেয়েছে তাকে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি এটা বিশ্বাস করেন? রূপেন বাবু বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, নিজের চোখে তো দেখিনি। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, যারা দেখেছে তারা মারমেডটিকে কেমন দেখতে বলেছে? রূপেন বাবু বললেন, ওপরের দিকটা একটা সুন্দরী মেয়ে, লম্বা চুল, ফর্সা রং, টানা টানা চোখ। আর তলার দিকটা মাছের মতন, দুটো পানি, তার বদলে ল্যাজ, যেমন হয়। কাকাবাবু বললেন, আবার ওই একই রকমই বলে। কোপেনহেগেন শহরে এই এক রকম একটি মারমেডের মূর্তিও আছে। বিমান বলল, সে তো বিখ্যাত, আমি দেখেছি। কাকাবাবু বললেন, হ্যাঁ, মূর্তিটা তুমি দেখেছো, কিন্তু আসল মারমেড এ পর্যন্ত কোনো মানুষ চোখে দেখেনি।
বিমান বলল, কেউ দেখেনি, তবে যে বহুকাল ধরে এত গল্প। কাকাবাবু বললেন, সবই গল্প, মানুষের কল্পনা, কোনো প্রমাণ নেই। মাঝে মাঝে গুজব ওঠে, কিন্তু আজ পর্যন্ত কেউ ছবি তুলতে পারেনি। সন্তু বলল, আমি ক্যামেরা এনেছি, সত্যি যদি একটা মারমেট দেখতে পাই তাহলে পটাপট ছবি তুলবো, তাহলে সেটা একটা বিরাট আবিষ্কার হবে, তাই না? কাকাবাবু বললেন, তা হবে, কিন্তু বেশি আশা করিস না। বেশি আশা করলে বেশি নিরাশ হতে হয়। সমুদ্রে ওরকম কোনো প্রাণী থাকতে পারে না। বিমান অবিশ্বাসের সুরে বলল, থাকতে পারে না? এ কথা কি করে বললেন? সমুদ্রে এখনো কত রকম রহস্যময় প্রাণী আছে, মানুষ কি সব জানে? কাকাবাবু বললেন, রহস্যময় প্রাণী থাকতে পারে, কিন্তু যে প্রাণীর ওপরের দিকটা মানুষের মতন, তার হাড় আর লাংস তো মানুষের মতো হবে, সে বেশিক্ষণ জলে ডুবে থাকবে কি করে? তবে অন্য দুটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে। তাদের দেখে অনেকে মানুষ বলে ভুল করে। সন্তু জিজ্ঞেস করলো, মানুষের মতো প্রাণী? কাকাবাবু বললেন, মোটেই মানুষের মতো নয়, একেবারে জলজন্তু। একটির নাম মানাটি, আর একটির নাম ডুগং। এরা বিরাট বিরাট প্রাণী, এক একটির ওজন প্রায় 1 টন। তিমি মাছ যেমন জলের উপর মুখ ভাসিয়ে নিঃশ্বাস নেয়, তেমনই মানাটি আর ডুগংরাও প্রায়ই জলের উপর মুখখানা ভাসিয়ে থাকে। বহুকাল ধরেই গভীর সমুদ্রের নাবিকেরা এদের দেখেছে। এদের মুখের সঙ্গে মানুষের কিছুটা মিল আছে। একটু থেমে অনেকখানি চওড়া করে হেসে কাকাবাবু আবার বললেন, এরা তো জাহাজের নাবিক হয় না, নাবিকরা সবাই পুরুষ। সেই জন্য মানুষের মুখের সঙ্গে কিছুটা মিল আছে এমন প্রাণী দেখেই নাবিকরা তাকে মেয়ে বলে মনে করে। সেই থেকেই জলকন্যা কাহিনী চালু হয়েছে। সন্তু জিজ্ঞেস করলো, ওই মানাটি আর ডুগংদের কেমন দেখতে? কাকাবাবু বললেন, আমি নিজের চোখে দেখিনি, ছবি দেখেছি। কয়েকজন বৈজ্ঞানিক লিখেছেন যে ওদের মুখ বিচ্ছিরি রাগী বুড়োর মতন, সাধারণ মানুষের মুখের চেয়ে অনেকটা বড়। এদের তলার দিকটা মাছের মতন, কিন্তু এরা মাছ নয়, ম্যামাল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। শিরদাঁড়া আছে। বিমান বলল, দূর ছাই। কাকাবাবু বললেন, আমি মারমেট দেখার আশা করিনি, তবে একটা মানাটি কিংবা ডুগং যদি দেখতে পাই সেটাই যথেষ্ট। এদিককার সমুদ্রে সাধারণত ওদের দেখা পাওয়া যায় না। রূপেন বাবু বললেন, আমার খালাসি দুজন কিন্তু জোর দিয়ে বলেছে ওরা একটা মেয়ের মতো প্রাণীকে দেখেছে। আমাদের আজ ঠিক দেখাবে। কাকাবাবু বললেন, ভালো কথা। এরপর কফি এলো। কফি খেতে খেতে ওরা তাকিয়ে রইল সমুদ্রের দিকে। নির্জন সুন্দর সুন্দর দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে লঞ্চটা। মাঝে মাঝে বড় বড় ঢেউতে লাফিয়ে লাফিয়ে উঠছে। জল ছিটকে আসছে উপরের দিক পর্যন্ত। কাকাবাবু, সন্তু, বিমান তিনজনই প্যান্ট শার্ট পরা, কিন্তু রূপেন বাবু বনেদি বাঙালিদের মতো পরে আছে কুচনো ধুতি আর ধপ ধপে সাদা পাঞ্জাবি। এবার জলের ছিটে তার পাঞ্জাবির অনেকটা ভিজে গেল। কাকাবাবু একটা বাইনোকুলার এনেছেন, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরাও দেখছে। একসময় সন্তু চেঁচিয়ে উঠল, এই যে, এই যে! সবাই চমকে ঘুরে তাকালো। না, জলকন্যাও নয়, মানাটি কিংবা ডুগংও নয়, এক ঝাঁক উড়ুক্কু মাছ।
ফ্লাইং ফিশ, পার্শের মতো সাইজ, দুপাশে ডানা। মাছগুলো জল থেকে লাফিয়ে উঠে ফর 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 করে বেশ খানিকটা উড়ে আবার জলে ডুব দিল। কাকাবাবু বললেন, এও তো বেশ ভালো জিনিস দেখলি রে সন্তু। এরপর আরো 3 ঘন্টার মধ্যে আর কিচ্ছু দেখা গেল না। সমুদ্র যতই সুন্দর হোক, বেশিক্ষণ চেয়ে থাকতে একঘেয়ে লাগে। লঞ্চের ভটভট ভটভট শব্দটাও বিরক্তিকর। যদিও বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু মাথার উপর গনগন করছে সূর্য। গরম না লাগলেও চোখ ঝলসে যাচ্ছে যেন। একসময় লঞ্চটা হঠাৎ থেমে গেল। রূপেনবাবু নিচের একটা কেবিনে গিয়েছিলেন পাঞ্জাবিটা পাল্টাতে। উপরে এসে বললেন, আমার খালাসিরা একটা প্রস্তাব পাঠিয়েছে। কাছেই ওই যে দ্বীপটা দেখছেন, ওর ধারেই নাকি 2 বার দেখা গেছে মারমেডকে। ওখানে অপেক্ষা করলে তার দেখা মিলতেও পারে। কিন্তু লঞ্চের শব্দ শুনলেই যে পালাবো। একটা নৌকো করে আমরা ওই দ্বীপটায় গিয়ে অপেক্ষা করতে পারি। দুপুরের খাবারেরও তো সময় হয়েছে, ওখানে গিয়েই আমরা খেয়ে নেব। কাকাবাবু বললেন, চমৎকার আইডিয়া। জলকন্যা কিংবা বিরাট কোনো জলজন্তু দেখা যাক বা নাই যাক, কিন্তু নতুন একটা দ্বীপে পিকনিক তো হবে, সেটাই হোক। বিমান সভয়ে বলল, এই দ্বীপে আবার জারোয়ারা থাকে না তো? রূপেনবাবু বললেন, না না, দেখছো না, ছোট্ট দ্বীপ, চারপাশটা তো দেখা যাচ্ছে। আন্দামানের জঙ্গলে বাঘ ভালুক থাকে না, নির্ভয় ঘোরা যায়। সন্তু জিজ্ঞেস করলো, এই দ্বীপটার নাম কি? রূপেনবাবু বললেন, তা তো জানি না, বোধহয় কোনো নাম নেই। এখানকার অনেক দ্বীপ শুধু নাম্বার দিয়ে চেনানো হয়। সন্তু বলল, আমি এই দ্বীপটার নাম দিলাম মারমেড আইল্যান্ড। লঞ্চের গায়ে বাঁধা রয়েছে একটা ডিঙ্গি নৌকো, সেটা ভাসানো হলো জলে। মিনিট 10 মধ্যেই ওরা পৌঁছে গেল ছোট দ্বীপটা। দ্বীপটা একেবারে সুন্দর আঁকা একটা ছবির মতন। তীরের কাছে মিহি সাদা বালি ছড়ানো, তারপর নানান রঙের নুড়ি পাথর, তারপর গাছপালা। তবে এখানকার জঙ্গল খুব ঘন। বোধহয় কখনো কখনো সমুদ্র ফুলে উঠে পুরো দ্বীপটাই ডুবিয়ে দেয়। ঘাস কিংবা ঝোপঝাড় কিছু নেই, বড় বড় গাছ আর মাঝে মাঝে ফাঁকা জায়গা। তীর থেকে খানিকটা ভেতরে চলে এসে সন্তু দেখতে পেল একটা গোল মতন পাথরের ডিঙি। জুতো খুলে সন্তু তরতর করে সেটার উপর উঠে গেল। তারপর আনন্দে চেঁচিয়ে বলল, এই জায়গাটায় সবাই মিলে বসলে খুব ভালো হয়। এখান থেকে সব দিকে সমুদ্র দেখা যাচ্ছে। কাকাবাবু পাথরটার গায়ে হাত দিয়ে বললেন, বেশ পিছল, আমি আর ঘোড়া পা নিয়ে ওপরে উঠবো না। বিমানও জুতো খুলে উঠে গেল ওপরে। ঢিবিটা 1 তলা সমান উঁচু। এখানে খুব বড় গাছ নেই বলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বিমান বলল, বাহ, এরকম জায়গায় একটা বাড়ি বানাতে পারলে গ্র্যান্ড হতো। বেশ নিজস্ব একটা দ্বীপ, তাতে একটাই বাড়ি থাকবে। কাকাবাবু বললেন, আমি সমুদ্রের ধার দিয়ে দ্বীপের চারপাশটা একবার ঘুরে আসি। কাকাবাবু আড়ালে চলে যেতেই বিমান একটা সিগারেট ধরালো। কাকাবাবুর সামনে সে সিগারেট খায় না কখনো।
ছোট নৌকোটা লঞ্চের দিকে ফিরে যাচ্ছে খাবার দাবার আনতে। লঞ্চটা স্টার্ট বন্ধ করে দিয়েছে, এখন ভাসতে ভাসতে এদিকেই যেন সরে আসছে। সন্তু আর বিমান গল্প করছে, হঠাৎ চমকে উঠল দুজনেই। পাথরটা একবার কেঁপে উঠলো না, মাটি কাঁপছে। ওরা পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলবার আগেই আবার পাথরটা কেঁপে উঠল বেশ জোরে। এবার বিমান চিৎকার করে উঠল, ভূমিকম্প, ভূমিকম্প! সন্তু সরাত করে পাথরটা থেকে গড়িয়ে নেমে চেঁচিয়ে বলল, কাকাবাবু সাবধান, ভূমিকম্প হচ্ছে। সন্তুর ধারণা হলো ভূমিকম্পে দ্বীপটার মাঝখানটা ফেটে দুভাগ হয়ে যাবে, তারপর সব শুদ্ধ ডুবে যাবে সমুদ্রে। কাকাবাবু জলে ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন, পিছিয়ে এলেন খানিকটা। সন্তু আর বিমান দুজনেই চেঁচাচ্ছে। তিনি ওদের কাছে এসে বললেন, কি হয়েছে? কোথায় ভূমিকম্প? আমি তো কিছু টের পেলাম না। রূপেন বাবু এসে বললেন, আমিও তো বুঝতে পারিনি। বিমান বলল, পাথরটা দুবার জোরে জোরে কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে সন্তু চোখ বড় বড় করে সাংঘাতিক বিস্ময় বলল, কি? ওদের চোখের সামনে পাথরের ডিবিটা দুলতে শুরু করেছে, আর একটু একটু এগোচ্ছে, ঠিক জীবন্ত কোনো প্রাণীর মতন। ভয় পেয়ে সবাই ছিটকে দূরে সরে গেল। বিমান বলল, ওরে বাপরে, এটা কোনো বিরাট জন্তু। রূপেন বাবু এক দৌড় মেরে জলের ধারে গিয়ে তার খালাসিদের ডেকে বলতে লাগলেন, ওরে রঘু, ওরে রতন, মানসিং, শিগগির লঞ্চটা নিয়ে এসো, প্রকাণ্ড জানোয়ার, মেরে ফেলবে, মেরে ফেলবে। পাথরের ডিবির মতো প্রাণীটা কিন্তু একটু একটু নড়তে লাগলো, শুধু ওদের দিকে তেড়ে এলো না। কাকাবাবু সাহস করে একটু এগিয়ে এসে একটা কাঠ দিয়ে পাথরের গায়ে একটু ঘষে দিলেন। সেটার উপরে শ্যাওলা জমে আছে, একটুখানি খসে গেল। কাকাবাবু বললেন, এটা তো মনে হচ্ছে একটা কচ্ছপ। বিমান বলল, এত বড় কচ্ছপ? তা কখনো হতে পারে? কাকাবাবু বললেন, দাঁড়াও দেখি, কচ্ছপ হলে নিশ্চয়ই একটা মুখ থাকবে, তা দেখলেই বোঝা যাবে। কাকাবাবুর প্রাণীটার চারপাশে ঘুরতে লাগলেন। বেশি খুঁজতে হলো না, একটা গাছের আড়াল থেকে শটাং করে বেরিয়ে এলো তার গলা আর মুখ। হাতি সুরের মতো মোটা, ক্রিকেট বলের সাইজের দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে। দেখলেই বুক কেঁপে ওঠে। কাকাবাবু তবু ভয় পেলেন না। তিনি বললেন, মুখটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কচ্ছপ। সমুদ্রে অনেক বড় বড় কচ্ছপ থাকে বটে, কিন্তু এত বড় কচ্ছপ যে হতে পারে তা কখনো শুনিনি। সন্তু বলল, কাকাবাবু আর এগিয়েও না। কাকাবাবু বললেন, কচ্ছপ যখন তখন ভয়ের কিছু নেই, এরা নিরীহ প্রাণী, মানুষকে তেড়ে এসে কামড়ায় না। এর মধ্যে রূপেন বাবুর চেঁচামেচি শুনে লঞ্চটা হুইসেল দিতে দিতে চলে এলো এদিকে। লাঠি লোহার রড নিয়ে নেমে এলো ৬-৭ জন খালাসি। হই হই করে কাছে এসে বলল, কোথায়? এত বড় একটা কচ্ছপ দেখে তাদেরও চক্ষু ছানা বড়া। একজন বলল, একটা পাহাড়ের মতো কচ্ছপ, স্বপ্ন দেখছি না তো? আরেকজন বলল, এটাকে ধরে নিয়ে যেতে হবে। রূপেন বাবু এখন খানিকটা ধাতস্থ হয়েছে। তিনি এবার খুব উৎসাহের সঙ্গে বললেন, হ্যাঁ, এটাকে পোর্ট ব্লেয়ার নিয়ে যাব, তারপর কলকাতায় নিয়ে যাব। এরকম কচ্ছপ কেউ কখনো দেখেনি। তারপর প্লেন আমেরিকায় পাঠাবো। এটাকে উল্টে দাও, উল্টে পাগুলো বাঁধো। কিন্তু এত বড় কচ্ছপকে উল্টে দেওয়া সহজ নাকি?
কচ্ছপটা তার মুন্ডুটা এদিক ওদিক ঘোরাচ্ছে। একজন বলল, সাবধান, কচ্ছপের মুখের কাছে গেলে কামড়ে দেবে। হাত কিংবা পা কামড়ে ধরলে বেগ না ডাকলে ছাড়ে না। ওর মুখটা আগে আটকাতে হবে। একজন একটা লোহার রড বাড়িয়ে দিল কচ্ছপটার মুখের কাছে। কচ্ছপটা সেটা সঙ্গে সঙ্গে কামড়ে ধরে দুটো ঝটকা মারতেই রডটা ভেঙে দুটুকরো হয়ে গেল। রূপেনবাবু দূর থেকেই এক লাফ দিয়ে বললেন, বাপরে, দাঁতের কি জোর! রঘু নামের একজন খালাসি বলল, স্যার, আমি কচ্ছপ ধরার কায়দা জানি। একটা শক্ত নাইলনের দড়ি চাই। একজন দড়ি আনতে ছুটে গেল। অন্য সবাই গোল করে ঘিরে দাঁড়িয়েছে। এত বড় চেহারা নিয়েও কচ্ছপটা বোধহয় বেশ ভীতু প্রাণী। সে দৌড়ে পালাবারও চেষ্টা করলো না, কারুকে তেড়ে কামড়াতেও এলো না। রঘু নাইলনের দড়িটা পেয়ে একটা ফাঁস তৈরি করলো। তারপর সেটা ছুঁড়ে দিল কচ্ছপটার মুখের দিকে। 2-3 বারের চেষ্টায় ফাঁসটা জড়িয়ে গেল তার গলায়। দুজন খালাসি দুদিক থেকে টান মারতেই সেটা আট হয়ে গেল। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ দুটো দিয়ে। সন্তু বলল, কচ্ছপটা বোধহয় খুব পুরো। কাকাবাবু বললেন, শুনেছি ওরা বহুদিন বাঁচে। এর বয়স কয়েকশো বছর হলেও আশ্চর্য কিছু নেই। রঘু বলল, এবার সবাই মিলে হাত লাগিয়ে ওকে উল্টে দিতে হবে। সবাই কাছে এসে হাত লাগাবার আগেই কচ্ছপের পিঠটা কেঁপে উঠল কয়েকবার। ওর পিঠে কিছু কিছু মাটির চাপড়া ছিল, তা খসে গেল। তখন দেখা গেল তার পিঠে অনেক হিজিবিজি দাগ। সন্তু বলল, কাকাবাবু, দেখুন দেখুন এই দাগগুলো। মনে হচ্ছে এক জায়গায় বাংলা অ লেখা আছে। কাকাবাবু বললেন, ঘরের দেয়ালে জল পড়ে নোনা ধরলেও অনেক সময় এরকম মনে হয়। অ নয় রে, আ। পাশের দাগটা ঠিক আকারের মতন। বিমান রূপেনবাবুরাও ঝুঁকে এসেছেন দেখতে। বিমান বলল, তার পাশেই তো র। কেউ যেন লিখেছে। আর কাকাবাবু ক্রাচ দিয়ে কচ্ছপের পিঠটা খুব ভালো করে ঘষলেন। অনেক ময়লা সরে গেল। এবার ফুটে উঠল আরো অক্ষর। আর এর একটু পরেই মা। সন্তু বলল, তারপর এটা কি? এ, মা, এ। কাকাবাবু বললেন, এ নয়, তয়ে র ফলা, মাত্র। তাহলে হলো আর মাত্র। রূপেনবাবু বললেন, আশ্চর্য, কচ্ছপের পিঠে এরকম লিখলো কে? কাকাবাবু গভীর বিস্ময়ে কচ্ছপের পিঠের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর অভিভূতভাবে বললেন, প্রকৃতি লিখে দিয়েছে, কিংবা মহাকালও বলতে পারে। প্রবাদ আছে, মহাকুর্ম অর্থাৎ বড় কোনো কচ্ছপের পিঠে মহাকাল তার ইতিহাস লিখে রাখে। সন্তু বলল, আরো কিছু লেখা আছে? কাকাবাবু বললেন, আমি সবটা পড়তে পারছি, এই দেখ ভালো করে। আর মাত্র দুটি। মেরো না, মেরো না, মেরো না। সন্তু বলল, হ্যাঁ, স্পষ্ট পড়া যাচ্ছে। প্রকৃতি লিখে দিয়েছে যে পৃথিবীতে এরকম কচ্ছপ মাত্র দুটো বেঁচে আছে। বিমান বলল, কি বলছিস? প্রকৃতি কিংবা মহাকাল বাংলায় লিখবে নাকি? কাকাবাবু বললেন, মহাকাল কখন কোন ভাষায় লেখেন তার তুমি আমি কি জানি। কথাগুলো যে লেখা রয়েছে
তা তো সত্যি। কচ্ছপটা নিজেই পিঠ ঝাঁকিয়ে তা আমাদের দেখালো। তারপর হঠাৎ কাকাবাবু হাত জোর করে আবেগের সঙ্গে খালাসিদের বললেন, আপনাদের কাছে অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন। বন্দি অবস্থায় যদি ও মরে যায়, তাহলে পৃথিবী থেকে এই কচ্ছপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদের ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। খালাসিরা চুপ করে দাঁড়িয়ে রইল। রূপেন বাবু বললেন, ওরে বাপ রে বাপ, জন্মে কখনো এমন দেখিনি। ভগবান নিজে লিখে দিয়েছেন ওকে মেরো না। ওকে বন্দি করলে আমাদের মহাপাপ হবে। ইনি সাক্ষাৎ কুর্ম অবতার। ওরে ছেড়ে দে, ছেড়ে দে, শিগগির ছেড়ে দে। খালাসিরা এবার ফাঁস খুলে দিল ওর গলা থেকে। কাকাবাবু সবাইকে দূরে সরে যেতে বললেন। সকলে সার বেঁধে কচ্ছপটার পিছন দিকে গিয়ে দাঁড়ালো। কচ্ছপ এবার ধপ ধপ করে এগোতে লাগলো জলের দিকে। রূপেন বাবু হাত জোর করে বললেন, জয় বাবা কুর্ম অবতার, আমাদের দোষ নিও না। তার দেখা দেখি অন্য খালাসিরাও নমস্কার করলেন। কচ্ছপটা জলের কাছাকাছি গিয়ে একবার মুখটা ফিরিয়ে ওদের দেখল। তারপর প্রবল আলোড়ন তুলে মিলিয়ে গেল নীল সমুদ্রের জলরাশির মধ্যে। বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র ৩য় খণ্ড থেকে মহাকালের লিখন গল্পটি পাঠ করে শোনালাম আমি, কুমকুম গাঙ্গুলি। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর গল্পটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন। যদি সম্ভব হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্পটিকে একটু ছড়িয়ে দেবেন, শেয়ার করে। আজ তাহলে এখানেই বিদায়। আবার ফিরছি খুব শীঘ্রই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। নমস্কার।